আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি নিয়ে দেশ দুটির শীর্ষ পর্যায়ে আলোচনা ও সমঝোতা অনেকখানি এগিয়ে গেছে। ঢাকা ও দিল্লির শীর্ষ পর্যায়ের একাধিক সূত্রে এমন তথ্য জানা গেছে। গত 3 দিনে একদিকে দেশ দুটির শীর্ষ প্রতিনিধিদের মধ্যে দফায় দফায় বৈঠক, অন্যদিকে দেশ দুটির অভ্যন্তরে শীর্ষ পর্যায়ে অনেকগুলো বৈঠক হয়েছে। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী 3টি শীর্ষ পর্যায়ের বৈঠকের পর দিল্লি গিয়েছেন দেশটির সরকারকে আপডেট জানাতে। একই সময় ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান সহ শীর্ষ কর্মকর্তারাও বাংলাদেশ সফরে এসে শেখ হাসিনা দেশে ফেরার প্রক্রিয়া ও তিনি দেশে ফিরলে তার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করেছেন। এরই মধ্যে দীনেশ ত্রিবেদী যখন দিল্লিতে, তখন মঙ্গলবার ভারতে মার্কিন রাষ্ট্রদূত ও ট্রাম্পের বন্ধু সার্জিও গোরের সাথে আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে লম্বা একটি বৈঠক করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। বাংলাদেশের জনশ্রুতি আছে, সার্জিও গোরের বাংলাদেশ সফরের পরই শেখ হাসিনার ফিরে আসার বিষয়টি গতি পেয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, গত কয়েকদিনে ঢাকা ও দিল্লিতে যেসব বৈঠক হয়েছে এবং হচ্ছে, সেগুলোতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রক্রিয়া কিভাবে এগোতে পারে, ভারত ও বাংলাদেশের মধ্যে এ নিয়ে কী ধরনের সমঝোতা প্রয়োজন এবং ঢাকা দিল্লি সম্পর্কের সামগ্রিক কাঠামোর মধ্যে বিষয়টি কিভাবে সমাধান করা যায়, এসব বিষয় নিয়ে আলোচনা চলছে উচ্চ পর্যায়ে। সূত্রগুলো নিশ্চিত করেছে, শেখ হাসিনার ফেরার ইস্যুটি নিয়ে চূড়ান্ত সমঝোতা হতে পারে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দিল্লি সফরে গেলে সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে 1-to-1 বৈঠকে। ঢাকা ও দিল্লি সূত্র বলছে, ব্রিক্স সম্মেলন নয়, ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে তারেক রহমান তার আগেই দিল্লির সফরে যেতে পারেন এবং সেটি চলতি আগস্ট মাসের শেষের দিকে। এদিকে শেখ হাসিনার ফেরার ইস্যুটি যখন তুঙ্গে, তখন বাংলাদেশে আওয়ামী লীগের মিছিলের সংখ্যা বাড়ারও খবর পাওয়া যাচ্ছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশের রাজনীতি থেকে কূটনীতি আর সামাজিক মাধ্যম থেকে শুরু করে সংবাদ মাধ্যমের আলোচনার মূল বিষয় এখন ভারত ও বাংলাদেশের সম্পর্ক কোন দিকে যাচ্ছে। স্পষ্ট করে বললে এই আলোচনায় দুটো বিষয় উঠে আসছে। এক, দিল্লিতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার আলোচনা, আর দুই, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ঠিক কবে ভারত যাচ্ছেন বা আদৌ যাচ্ছেন কিনা। যদিও ঐতিহাসিকভাবে পানি বন্টন থেকে শুরু করে সীমান্ত সমস্যার, বাণিজ্য থেকে শুরু করে আঞ্চলিক নিরাপত্তার ইস্যুগুলোই ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে বেশি আলোচনা হয়ে থাকে, কিন্তু দেশ দুটির সম্পর্ক নিয়ে সাম্প্রতিক আলোচনার সবচেয়ে বড় ইস্যু হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরা। গত 10 জুলাই তিনি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে প্রথমবারের মতো দেয়া টেলিফোন সাক্ষাৎকারে বলেছিলেন, আগামী ডিসেম্বরের মধ্যে তিনি বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করে আইনি লড়াই লড়বেন। প্রথম দিকে শেখ হাসিনার বিরোধী পক্ষগুলো এই ঘোষণাটিকে তার রাজনৈতিক স্ট্যান্ডবাজি হিসেবে মন্তব্য করলেও দৃশ্যপট ঘুরে যেতে থাকে জুলাইয়ের শেষ দিকে। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু সার্জিও গোর বাংলাদেশ সফরে এসেছিলেন 30 জুলাই। সেই সফরে গোর ঢাকায় বাংলাদেশ সরকারের শীর্ষ মহলের পাশাপাশি বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠক করেছেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে, গোরের ওই সফরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং শেখ হাসিনার ফেরার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। যদিও ভারত, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কোনো পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। তবে সার্জিও গোরের ঢাকায় এসে অন্য একটি দেশের রাষ্ট্রদূতের সাথে বৈঠকের বিষয়টি বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছিল। এরপর 5 আগস্ট প্রথমবারের মতো শেখ হাসিনা দিল্লিতে কোনো পাবলিক ফোরামে আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেওয়ার ঘোষণা আসলে নড়ে চড়ে বসে বাংলাদেশ সরকারের শীর্ষ মহল। দিল্লিতে বসে পাবলিক কোনো ফোরামে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার ঠেকাতে ভারত সরকারের সহযোগিতা চেয়েছিল বাংলাদেশ সরকার, কিন্তু ভারত সরকার জানিয়ে দিয়েছিল বেসরকারি কোনো অনুষ্ঠানের আয়োজন নিয়ে তাদের কিছুই করার নেই। তবে শেখ হাসিনা সেই অনুষ্ঠানে যা বলেছেন তাতে দেশটির কোনো সমর্থন নেই।
শেষ পর্যন্ত শেখ হাসিনার ওই সংবাদ সম্মেলনটি রয়টার্সের মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও সরাসরি সম্প্রচার করেছিল এবং ব্যাপক সাড়া ফেলেছিল, যদিও শেখ হাসিনা সেই অনুষ্ঠানে নতুন করে কিছুই বলেননি। তবে ওই সংবাদ সম্মেলনের পর ভারত বাংলাদেশের সম্পর্কের উত্তেজনা বাড়ে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তড়িৎ কড়া ভাষায় প্রেস বিজ্ঞপ্তি দেয়। 9 আগস্ট বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে বৈঠক করেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, যেখানে তিনি বলেছিলেন নরেন্দ্র মোদী ও তারেক রহমানের সাথে বৈঠক হলে সব সমস্যার সমাধান হয়ে যেতে পারে। পরদিন মানে 10 আগস্ট পূর্ব নির্ধারিত বৈঠক করেন তারেক রহমান ও দীনেশ ত্রিবেদী। এরপর তিনি বৈঠক করেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাথে। কিন্তু এসব বৈঠকে যে দুটি ইস্যু নিয়ে ভারত বাংলাদেশের সম্পর্কের মধ্যকার উত্তেজনার খবর গণমাধ্যমে আসছিল, সে দুটি বিষয়ের কোনো সুরাহার পরিষ্কার খবর পাওয়া যায়নি। তবে এরই মধ্যে চমক জাগানো খবর ছিল ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা রয়ের প্রধান পরাগ জৈন সহ 4 শীর্ষ কর্মকর্তারা আকস্মিকভাবে একদিনের ঝটিকা সফরে ঢাকায় এসেছিলেন। তারা এসেছিলেন বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর আমন্ত্রণে। পরাগজনের সাথে ওই সফরে ঢাকায় এসেছিলেন রয়ের পরিচালক অশ্বিন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী। এর মধ্যে শৈবাল রায় চৌধুরীর সঙ্গে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের দীর্ঘদিনের যোগাযোগ আছে বলে ঢাকার একটি সূত্র নিশ্চিত করেছে। আবার 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের 3টি হাই প্রোফাইল বৈঠক শেষ করে দিল্লি গিয়েছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এইসব বৈঠকের আলোচ্য সূচি বিশেষ করে শেখ হাসিনার দেশে ফেরা এবং তারেক রহমানের ভারত সফর নিয়ে সামাজিক মাধ্যম থেকে শুরু করে সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে আলোচনা হচ্ছে। ঢাকা ও দিল্লির সূত্রগুলো বলছে শেখ হাসিনার দেশে ফেরার ইস্যুটি 2 সপ্তাহে অনেকখানি এগিয়ে গেছে। সূত্রটি বলছে যত আলোচনা হোক না কেন শেখ হাসিনা দেশে ফিরছেন, এটি নিয়ে সংশ্লিষ্ট একাধিক দেশের প্রতিনিধি একক সিদ্ধান্তে পৌঁছেছেন। সেই সিদ্ধান্তে পৌঁছার পর পরবর্তী ধাপের করণীয় ঠিক করতে রয়ের কর্মকর্তারা ঢাকায় এসেছিলেন। নর্থ ইস্ট নিউজের 10 আগস্টের খবরে বলা হয়েছিল শেখ হাসিনা বাংলাদেশ ফেরার পর তার নিরাপত্তা প্রক্রিয়া কি হবে সেটি নিয়ে আলোচনা করতে ভারতের এই গোয়েন্দা কর্মকর্তারা ঢাকায় গিয়েছিলেন। দিল্লি ও ঢাকার দুজন কূটনীতিক বলছেন জুলাই মাসের মাঝামাঝি সময় যখন শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা শুরু হয়েছিল তখন বাংলাদেশ সরকারের শীর্ষ মহল থেকে প্রথম দিকে নানা ধরনের বক্তব্য আসছিল। বিশেষ করে তিনি দেশে ফিরতে পারবেন না, বাংলাদেশে তিনিও তার দল আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, তারপর ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে, এয়ারপোর্ট থেকে ধরে ফাঁসি দিয়ে দেওয়া হবে, এমন বক্তব্য এসেছে। তবে সোমবার একাধিক বৈঠকের পর মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান বলেছেন শেখ হাসিনা দেশে ফিরলে তাকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে। শুধু পূর্ণ নিরাপত্তাই নয়, সাথে তিনি যাতে বিচারের মুখোমুখি হতে পারেন সে ব্যবস্থাও করা হবে। অথচ কয়েকদিন আগেই সরকারের শীর্ষ মহল থেকে বলা হয়েছিল শেখ হাসিনা যেখানে আসুক তাকে গ্রেপ্তার করা হবে। সূত্রগুলো বলছে বাংলাদেশ সরকারের প্রতিনিধি যে আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনা নিরাপত্তার কথা বলছে এটি 10 আগস্টের রয়ের কর্মকর্তারা বাংলাদেশে আসার আগে কখনোই শোনা যায়নি। এখানে প্রশ্ন হলো শেখ হাসিনার নিরাপত্তা বলতে বাংলাদেশ সরকার কি বোঝাতে চায়? একাধিক সূত্র বলছে শেখ হাসিনা দেশে ফিরলে কোথায় রাখা হবে, সেখানকার নিরাপত্তা ব্যবস্থা কেমন থাকবে, বাচ্চু রাজাকার মতো দণ্ডিত ব্যক্তিদের গ্রেপ্তার না করে শেখ হাসিনাকে সরকার গ্রেপ্তার করলে কি প্রতিক্রিয়া দেখা দিতে পারে, এসব বিষয় নিয়ে এখন দেশ দুটির প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলছে। বাংলাদেশের কারা অধিদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন ইতিমধ্যে তারা উপরের নির্দেশে ভিভিআইপি বন্দী হিসেবে বিশেষ কারাগারের প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। তবে ঢাকা ও দিল্লি সূত্রগুলো বলছে শেখ হাসিনার ফেরার বিষয়টি নিশ্চিত হলেও তিনি কোন প্রক্রিয়ায় ফিরবেন সেটা নিয়ে জটিলতা রয়ে গেছে। গত 2টি ভিডিওতে আমরা জানিয়েছিলাম বাংলাদেশ সরকার চায় বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনার প্রত্যর্পণ। শেখ হাসিনা 24 আগস্ট থেকে ভারতে আছেন। ওই বছরের 20 থেকে 27 ডিসেম্বর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারত সরকারকে 2টি চিঠি দিয়েছিল। এরপর 2025 সালের 17 নভেম্বর শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেওয়া হলে ওই বছরের 21 নভেম্বর শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে ভারতকে চিঠি দেওয়া হয়। ভারত সরকার এসব চিঠির জবাবে আনুষ্ঠানিকভাবে সবশেষ 11 আগস্ট বলেছে তারা বাংলাদেশ সরকারের এই আবেদনের
আইনি দিকগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখছে। এমন আনুষ্ঠানিকতা সত্ত্বেও আসল খবর হলো ভারত সরকার শেখ হাসিনার প্রত্যর্পণ নয়, প্রত্যাবর্তনের প্রস্তাব দিয়েছে। ভারত সরকার বলছে শেখ হাসিনা ভারতের অতিথি, তার প্রত্যর্পণ নয়, তিনি ফিরে যাবেন মানে প্রত্যাবর্তন হবে, যার জন্য বাংলাদেশ সরকারকে তার ট্রাভেল পাস বা পাসপোর্ট ইস্যু করতে হবে এবং তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দিল্লি সূত্রগুলো বলছে প্রত্যর্পণ আর প্রত্যাবর্তনের এই বেড়াজালের অর্থ হলো ভারত সরকার আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার ইচ্ছেকেই গুরুত্ব দিচ্ছে, কারণ প্রত্যর্পণ হলো রাষ্ট্রীয় চুক্তি ও আদালতের নির্দেশে একজন অভিযুক্ত ব্যক্তিকে জোর করে ফিরিয়ে আনা। এতে অভিযুক্ত ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য নেই। অন্যদিকে প্রত্যাবর্তন হলো একজন নাগরিকের স্বেচ্ছায় বা স্বাভাবিক সাধারণ প্রক্রিয়ায় নিজের দেশে ফিরে আসা। এদিকে ঢাকা ও দিল্লির একাধিক সূত্র বলছে শেখ হাসিনার ফেরা এবং ফেরার পরের প্রক্রিয়াগুলো নিয়ে সিদ্ধান্তগুলো চূড়ান্ত হতে হলে দেশ দুটির শীর্ষ ব্যক্তির আনুষ্ঠানিক বৈঠক হতে হবে। সেটিরও সুযোগ তৈরি হয়েছে আগামী মাসের 12-13 তারিখে দিল্লিতে অনুষ্ঠিত ব্রিক্সের সম্মেলনকে ঘিরে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরই মধ্যে বিমস্টেকের সভাপতি হিসেবে ওই সম্মেলনে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন। তবে ঢাকার সূত্রগুলো বলছে বাংলাদেশ সরকার কোনো সাইলেন্ট বৈঠকে নয়, বরং 1-to-1 লম্বা বৈঠকের জন্য দ্বিপাক্ষিক সফরে যেতে চায়। ভারত ও বাংলাদেশ উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে ভারতের প্রধানমন্ত্রী ব্রিক্সের পাশাপাশি দ্বিপাক্ষিক সফরেরও আমন্ত্রণ পাঠিয়েছেন। 11ই আগস্ট ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজের খবরে বলা হয়েছে তারেক রহমানের ব্রিক্স সম্মেলনে যোগ দেওয়ার সম্ভাবনা কম, তবে তিনি দিল্লি যাচ্ছেন সেটি হতে পারে চলতি আগস্ট মাসের শেষ দিকে দ্বিপক্ষীয় সফরে। 20 আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন শেষ হলে ক্যাবিনেট বা মন্ত্রিপরিষদ পুনর্গঠন হতে পারে, এর পরপরই ভারত সফরটি চূড়ান্ত হতে পারে। দিল্লি একটি সূত্র বলছে দীনেশ ত্রিবেদী ঢাকায় ফেরার পর বিষয়টি নিয়ে দুই পক্ষে আলোচনাও হতে পারে। 11ই আগস্ট তারেক রহমানের উপদেষ্টা জাহিদুর রহমান সাংবাদিকদের বলেছেন যে কোনো সময় দিল্লি যেতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এদিকে দীনেশ ত্রিবেদী দিল্লি যাওয়ার পর বাংলাদেশে গত 2 দিনে তিনি যেসব বৈঠক করেছেন সে ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ব্রিফ করেছেন। আবার একই দিন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে বৈঠক করেছেন ট্রাম্পের বন্ধু সার্জিও গোর নিজেই এক্স হ্যান্ডেলে বিষয়টি জানিয়েছেন, যেখানে আলোচ্য সূচির মধ্যে আঞ্চলিক নিরাপত্তার কথাও তুলে ধরেছেন। কূটনৈতিক মহলের ধারণা দীনেশ ত্রিবেদী দিল্লি যাওয়ার পর সার্জিও গোরের সাথে অজিত দোভালের বৈঠক তাৎপর্যপূর্ণ হতে পারে। শেখ হাসিনা ও আওয়ামী লীগ ইস্যুতে সাম্প্রতিক সময় ভারত ও বাংলাদেশের মধ্যে আমেরিকার ভূমিকা নিয়ে বিশেষ করে গোরের বাংলাদেশ সফরের পর যে আলোচনা উঠেছে, দোভাল ও গোরের বৈঠক সেটির দিকেই ইঙ্গিত দেয়। সূত্রগুলো বলছে ঢাকায় ত্রিবেদীর সাথে তারেক রহমানের বৈঠক শেষে ত্রিবেদীর দিল্লি যাওয়া, রয়ের শীর্ষ কর্মকর্তার ঢাকা সফর, দিল্লিতে দোভাল গোর বৈঠক, এত গুরুত্বপূর্ণ বৈঠকগুলো পরপর হওয়ায় কূটনৈতিক মহলে এগুলো ব্যাপক আলোচনা ও কৌতূহলের জন্ম দিয়েছে। ধারণা করা হচ্ছে শেখ হাসিনা ইস্যুকে ঘিরে রাজনৈতিক ও নিরাপত্তা উভয় চ্যানেলই ব্যবহার করা হচ্ছে। এই দুই চ্যানেলে আগামী কয়েকটি সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, এমন ইঙ্গিত মিলেছে ঢাকা ও দিল্লির কূটনীতিকদের কাছ থেকে। এদিকে শেখ হাসিনার স্বদেশ ফেরার আলোচনা যখন তুঙ্গে, তখন বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের মিছিলের সংখ্যা বাড়ছে। রাজধানীর মহাখালীতে দলটির মিছিলে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এছাড়া নরসিংদী, খুলনা, শরীয়তপুর, গাইবান্ধা সহ বেশ কয়েকটি জেলায় দলটির নেতা কর্মীদের মিছিলের খবর পাওয়া গেছে। বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলো গত 2 বছরের বেশি সময় ধরে অবাধে বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারায় ভারতের যে শঙ্কা এবং ভারতের যে শঙ্কা পাকিস্তানের গোয়েন্দা সংস্থার বাংলাদেশে একরকমের অবাধে কার্যক্রম পরিচালনা করতে পারার অভিযোগ নিয়ে, সেই পরিস্থিতিতে বাংলাদেশে যে আবার জঙ্গি বিরোধী অভিযান শুরু হলো পরাগজয়ী ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধানের সফরের পরেই, সেটা খুব তাৎপর্যপূর্ণ বটে। বাংলাদেশে 2024-এর জুলাই আগস্টে যেমন কারাগার ভেঙে নরসিংদী কারাগার, এমনকি কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার ভেঙে অনেক জঙ্গি গোষ্ঠীর সদস্যরা বেরিয়ে এসেছিলেন, তারপর 2024-এর আগস্টের পট পরিবর্তনের পর অনেক জঙ্গি গোষ্ঠীর সদস্যকেই জামিনের মাধ্যমে মুক্তি দেওয়া হয়েছে।
কতজন যে বেরিয়ে পড়েছিলেন এবং তাদের কতজনকে আবার ফিরিয়ে আনা গেছে সে বিষয়ে কোনো সরাসরি সংখ্যা না পাওয়া গেলেও 2024-এর আগস্টের কয়েক মাস যেতেই সংবাদ মাধ্যমে খবর বের হওয়া শুরু হয় যে অন্তত 300 জঙ্গি সংগঠনের সদস্যকে জামিন দেওয়া হয়েছে 2024-এর আগস্ট থেকে মাত্র কয়েক মাসের মধ্যে। এ সময় বিবিসি লেখে যে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান রাহমানি তাদের বলেছেন যে আনসারুল্লাহ বাংলা টিম নামে কোনো সংগঠনই নাই এবং তিনি বলেছেন যে জঙ্গি যারা মুক্তি পেয়েছেন জামিনে তারা বেশিরভাগই তওবা করে আবারও ভালো মানুষ হয়ে গেছে। বাংলাদেশের তখনকার সরকারও সেই অবস্থানই নেয়। 2024-এর আগস্টের পর দায়িত্ব নেওয়া ইউনূস সরকার সরাসরি এই দাবি করে যে বাংলাদেশে কোনো জঙ্গি নাই। 2025-এও স্বরাষ্ট্র উপদেষ্টা এমনকি হোলি আর্টিজানের বার্ষিকীর সময়টাতেও সংবাদ মাধ্যমের সামনে এসে ঘোষণা দেন বাংলাদেশে কোনো জঙ্গির অস্তিত্ব নাই। কারণ শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দলগুলো এই কথাটা এসে বলতে শুরু করে যে জঙ্গি বিরোধী অবস্থানটা ছিল আওয়ামী লীগ সরকারের একটা রাজনৈতিক কৌশল মাত্র। বাংলাদেশে কোনো জঙ্গি সংগঠনের কোনো তৎপরতা ছিল না। হোলি আর্টিজানের ঘটনা থেকে শুরু করে সব ঘটনায় যত অভিযান বাংলাদেশ সরকার আওয়ামী লীগ সরকার তখন পরিচালনা করেছে সেগুলোকে জঙ্গি নাটক হিসেবে অভিহিত করা হয়। এমনকি হোলি আর্টিজান হামলায় নিহত পুলিশের নামে তৈরি করা নাম ফলকটা ডিবি কার্যালয়ের সামনে থেকে খুলে ফেলা হয়। আর আওয়ামী লীগ আমলে এই জঙ্গি নাটকের মাধ্যমে আসলে ইসলামপন্থীদেরকে দমন করে রাখা হয়েছে এই বয়ানটা প্রতিষ্ঠিত হয়ে যায়। এই অবস্থায় হঠাৎ করে বিএনপি সরকারের আমলে গতকালকে মানে যখন তারেক রহমান প্রধানমন্ত্রী এবং জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি সংসদে অত্যন্ত সক্রিয় এবং শক্ত বিরোধী দল, তখন সরকার জঙ্গি বিরোধী অভিযান পরিচালনা করেছে। সিটিটিসি দিয়ে একটা জঙ্গি বিরোধী অভিযান আবার কেন পরিচালনা করতে হচ্ছে এমন সময়ে যখন বিএনপি সরকার কিন্তু সিটিটিসির পরিচালনায় জঙ্গি নাটক চালিয়েছিল বাংলাদেশ সরকার আওয়ামী লীগ সরকার, সেটার অভিযোগে ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলা দিয়েছে এবং পুলিশের এই যে জঙ্গি বিরোধী অভিযান পরিচালনার জন্য সেই সিটিটিসি বা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সাভারে একটা বাড়ি ঘিরে ফেললে সংবাদ মাধ্যমে খবর হওয়া শুরু করে। একটা ভীষণ গোপনীয়তার মধ্যে সাভারে এই কাজটি পরিচালনা করতে চেয়েছিল সিটিটিসি। সাভার পুলিশও সে খবর তখন জানতো না। শেষ পর্যন্ত ঢাকার সাভারের হেমায়েতপুরে এই অভিযান শেষে সিটিটিসি জানিয়েছে যে তারা নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবির একটা আস্তানায় অভিযান চালিয়ে 11টি পাইপ বোমা, গান পাউডার, সায়ানাইড সহ বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে এবং এ সময় সেখান থেকে আরিফ নামে সংগঠনটির সক্রিয় এক সদস্যকেও গ্রেফতার করা হয়েছে। এখন সিটিটিসি বলছে যে জেএমবির বোমা তৈরির কারিগর হিসেবে পরিচিত বোমারু মামুন এই আস্তানায় আসা যাওয়া করতেন, সেখানে তিনি বোমা তৈরির কাজও তদারক করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। কিন্তু ওই বোমারু মামুনকে কিন্তু পুলিশ এই অভিযান চালিয়ে ধরতে পারে নাই। হঠাৎ করে কার নির্দেশনায় কার তথ্য পেয়ে কি কারণে এই জেএমবি একটা বোমার আস্তানায় অভিযান চালালো বিএনপি সরকার? এরপরে কি অনেক অভিযান সামনে আসছে? কারণ মনে রাখতে হবে আগস্টের শুরুতেই কিন্তু পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা হতে পারে। এ আশঙ্কায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকতে বলা হয় এবং পুলিশ বাহিনীর সদস্যদেরকে বলা হয় তারা যেন কোনো জায়গায় এমনকি একা গাড়ি থেকে না নামেন, চা খেতে না যান এবং গাড়িগুলোকে সবসময় যাতে খুব নিরাপদ পরিস্থিতিতে রাখেন। সাংবাদিকরা তখন যখন স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করেছিলেন যে এমন একটা সর্বোচ্চ সতর্কাবস্থা কেন জারি করা হলো বাংলাদেশে, সালাউদ্দিন আহমেদ হাসতে হাসতে বলেছিলেন যে এটা একটা রুটিন ব্যাপার। কিন্তু তার আগে পরেই সাভারে, ঢাকায় বিভিন্ন জায়গায় প্রেসার কুকার বোমা সহ নানা রকম বোমা বের হতে থাকে। এখন সিটিটিসির এই অভিযানটা পরিচালিত হলো এমন একটা সময়ে যার ঠিক আগের দিন বাংলাদেশ সফর করে গেছেন ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পারাগ জৈন সহ ভারতীয়
4জন শীর্ষস্থানীয় গোয়েন্দা কর্মকর্তা, এবং তারা যে বাংলাদেশে এসেছেন তার মধ্যে তারা ডিজিএফআই এর কাছে, বাংলাদেশের সেনা গোয়েন্দা সংস্থার কাছে তারা যে সুস্পষ্টভাবে বাংলাদেশ ভারত সীমান্তে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর মদতে যে জঙ্গি শিবিরগুলো গড়ে উঠেছে সেই শিবিরগুলোর বিষয়ে বাংলাদেশ সরকারের সক্রিয়তা প্রত্যাশা করেছে, সেটা ওই আলোচনার পর গোয়েন্দা বিভিন্ন সূত্র থেকে জানা যায়। কারণ ভারত সেই 2025-এর নভেম্বরে কিন্তু বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আর তখনকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে দিল্লি নিয়ে গিয়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এই ছবি, স্যাটেলাইট ছবি তুলে দিয়েছিলেন, যেখানে বাংলাদেশে 2024-এর আগস্টের পর বিভিন্ন জায়গায় গড়ে ওঠা জঙ্গি শিবিরগুলোর বিস্তারিত ছবি ছিল। এ বিষয়ে ইউনূস সরকারের কাছে এতই গুরুতর এবং জরুরি পদক্ষেপ আশা করছিলেন ভারতীয় গোয়েন্দা কর্মকর্তারা যে তার পরপরই 1 সপ্তাহের মধ্যে আবারও দোহায় ডেকে নিয়ে খলিলুর রহমানকে, দোহার একজন উচ্চপদস্থ কর্মকর্তার মধ্যস্থতায় ভারতের কর্মকর্তা আরেক দফা এই নিরাপত্তা আশঙ্কার কথা তার সঙ্গে আলোচনা করেছিলেন। কিন্তু ইউনূস সরকার জঙ্গি বিষয়টা নিয়ে এমন ডিনায়ালে ছিল, মানে এমনভাবেই অস্বীকার করছিলেন যে মালয়েশিয়ার পুলিশ প্রধান এসে যখন বললেন যে তারা বাংলাদেশি কয়েকজনকে গ্রেফতার করেছেন যারা আইএস এর অনুসরণে একটা সংগঠন বানিয়ে মালয়েশিয়ায় জঙ্গিবাদের প্রসার ঘটাচ্ছিলেন, এবং এদের মধ্যে একদলকে গ্রেফতার করে তারা রেখে দিচ্ছেন আর কয়েকজনকে দেশে ফেরত পাঠাচ্ছেন, তখন ওই ব্যক্তিরা দেশে ফেরত আসার পরেও বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছিলেন যে না না, এরা জঙ্গি নন, এদের ভিসা শেষ হয়ে গেছে বলে এদেরকে ফেরত পাঠানো হয়েছে। কাজেই ইউনূস সরকার সে সময় কোনো ব্যবস্থা নেন নাই। এখন পর্যন্ত এই যে ফেব্রুয়ারিতে সরকার গঠন করবার পর থেকে আগস্ট পর্যন্ত তারেক রহমান সরকারকেও কিন্তু কোনো রকম জঙ্গি বিরোধী অভিযান পরিচালনা করতে কিংবা ওই যে যারা জামিনে মুক্ত হয়ে পড়েছেন সেই জামিনে মুক্ত হওয়া কোনো জঙ্গি সদস্যকে তাদের আমলেও ধরে নিয়ে আসতে দেখা যায় নাই। বরং জঙ্গি বিরোধী অভিযানটাকে বিএনপি সরকারও কেমন ভাবে দেখে তার প্রমাণ হিসেবে যেমন ট্রাইব্যুনালে আওয়ামী লীগ আমলের জঙ্গি বিরোধী অভিযান পরিচালনা করা পুলিশ কর্মকর্তাদের এখন বিচার শুরু করেছে বিএনপি, শুধু তাই নয়, জঙ্গি বিরোধী অভিযানে নিহত সাবেক সামরিক কর্মকর্তাকে বিএনপি আমলে এসে তারেক রহমান সরকার 2 ধাপ পদোন্নতি দিয়েছেন, ব্যাপক ক্ষতিপূরণ দিয়েছেন, এবং এখন তারা দাবি করছেন যে ওই যে মেজর জাহিদ নামের যেই ব্যক্তি হিজরাতে গিয়েছিলেন সেনাবাহিনীর চাকরি ছেড়ে দিয়ে এবং 2.5 বছর ধরে উগ্রবাদে জড়িত ছিলেন বলে তখনকার পত্রিকায় 2016-র হোলি আর্টিজান হামলার পর এবং যখন তিনি ওই 2016 সালে জঙ্গি বিরোধী অভিযানে নিহত হন তখন তার স্ত্রী, পরিবার সকলের সূত্রেই পত্রপত্রিকায়, প্রথম আলোতে, এমনকি ডয়েচে ভ্যালেতে পর্যন্ত খবর প্রকাশিত হয় যে তিনি কানাডার এক ব্যক্তির মাধ্যমে উগ্রবাদে জড়িত হয়ে পড়েছিলেন এবং সেনাবাহিনীর চাকরি ছেড়ে রীতিমতো স্ত্রী সন্তানদের নিয়ে ওই একটি বাড়িতে ঘাঁটি গেড়ে জঙ্গিবাদী তৎপরতা পরিচালনা করছিলেন। সেই মেজর জাহিদকে এখন বিএনপি সরকার ক্ষমতায় এসে পদোন্নতি দিচ্ছে, ক্ষতিপূরণ দিচ্ছে, এবং সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাভ যে কি ধরনের নাটক ঘটিয়ে আওয়ামী লীগ সরকার এই যে ইসলামের পথে যাওয়া, ধার্মিক হয়ে পড়া একজন সাবেক সেনা কর্মকর্তাকে শাস্তির মুখোমুখি করেছিল, তখন আবার বিএনপি সরকার কেন জঙ্গি বিরোধী অভিযান শুরু করলো, কার চাপে, কেন, কোন তথ্যের ভিত্তিতে, সেটা বলা মুশকিল। তবে ভারতে দিল্লিতে যে সংবাদ সম্মেলনটা করেছেন শেখ হাসিনা, সেখানে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় স্পষ্ট ভাষায় বলেন যে বাংলাদেশকে আরেকটা পাকিস্তান বানানোর ষড়যন্ত্র চলছে এবং বাংলাদেশে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইকে একেবারে অবাধে কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হচ্ছে। এ বিষয়ে যখন এরপর রণধীর জয়সওয়ালের প্রতিক্রিয়া জানতে চান, মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে ভারতে যেই মুখপাত্র কথা বলেন, সেই রণধীর জয়সওয়ালের কাছে ভারতীয় সাংবাদিকরাই প্রশ্ন করেন
যে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় তো বলছেন যে বাংলাদেশে নাকি আইএসআই একেবারে অবাধে কার্যক্রম পরিচালনা করছে, তখন রণধীর জয়সওয়াল বলেন যে তারা প্রতিবেশী সকল দেশের দিকেই তাদের নিরাপত্তার লেন্স দিয়ে একরকমের কড়া নজর রাখেন এবং যখন যেখানে যে ব্যবস্থা নেওয়া প্রয়োজনীয় মনে করেন তারা সেই ব্যবস্থা নেন। এবং মনে রাখতে হবে যে ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসবার পর ট্রাম্প প্রশাসনের যিনি গোয়েন্দা প্রধান ছিলেন তুলসী গ্যাবার্ড, যিনি ভারত সফরে এসেছিলেন 2025-এর ফেব্রুয়ারিতে, এসেই তিনি বলেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠার প্রচেষ্টায় অত্যন্ত উদ্বিগ্ন। কাজেই এমন একটা সময়ে যখন সার্জিও গোর সবে মাত্র ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত হিসেবে বাংলাদেশ সফর করে গেছেন এবং এসে তারা যে ইন্দো প্যাসিফিক অঞ্চলে, ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে, এই অঞ্চলে ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখবে, যেমনটা 2025-এর ফেব্রুয়ারিতে ওয়াশিংটনে বসে ভারতীয় সাংবাদিকের প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন যে বাংলাদেশের বিষয়টা তিনি প্রধানমন্ত্রী মোদির ওপরেই ছেড়ে দিতে চান। সার্জিও গোর যেন সে বার্তাটা মনে করাতেই বাংলাদেশে এসে কিন্তু বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর সঙ্গে গিয়ে বৈঠক করলেন এবং বৈঠক শেষে সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হলো যে দীনেশ ত্রিবেদী আর সার্জিও গোর বাংলাদেশের নিরাপত্তা, এই অঞ্চলের নিরাপত্তা, এসব বিষয়ে আলাপ করেছেন ঢাকার সেই বৈঠকে। কাজেই ভারতের বাংলাদেশকে নিয়ে যে শঙ্কা, বাংলাদেশের জঙ্গি সংগঠনের বিভিন্ন সদস্যরা জেল ভেঙে বেরিয়ে যাওয়ার পর থেকে যে শঙ্কা, বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলো গত 2 বছরের বেশি সময় ধরে অবাধে বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারায় ভারতের যে শঙ্কা, এবং ভারতের যে শঙ্কা পাকিস্তানের গোয়েন্দা সংস্থার বাংলাদেশে একরকমের অবাধে কার্যক্রম পরিচালনা করতে পারার অভিযোগ নিয়ে, সেই পরিস্থিতিতে বাংলাদেশে যে আবার জঙ্গি বিরোধী অভিযান শুরু হলো পরাগজয়ী ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধানের সফরের পরেই, সেটা খুব তাৎপর্যপূর্ণ বটে। এখন বিএনপি সরকার যেই জঙ্গি অভিযানগুলো পরিচালনা করছে তাতে তাদের মিত্র বিরোধী দল জাতীয় নাগরিক পার্টি, জামায়াতে ইসলামী, তারা কেমন প্রতিক্রিয়া দেখায় সেটার জন্য যেমন অপেক্ষা করতে হবে, তেমনি 2005-এর 17ই আগস্ট মানে বিএনপি সরকার, খালেদা জিয়া সরকার ক্ষমতায় থাকা অবস্থায় সারা দেশে বোমা হামলা চালিয়েছিল একযোগে 63টি জেলায় যেই জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ, তারা যে আবারও সংগঠিত হচ্ছে সেটা নিশ্চিতভাবেই বিএনপি সরকারের জন্য বড় ধরনের একটা উদ্বেগ বটেই।